বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে গত ভিডিওগুলো আপলোড করার পরে আপনারা অনেক ভালো রেসপন্স করেছেন। আপনারা কেউ কেউ চেম্বারে এসেছেন, কেউ মেসেজ দিয়েছেন, কেউ অনলাইনে চিকিৎসা নিয়েছেন, ইভেন বিদেশ থেকেও চিকিৎসা নিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু একটা কথা আমার একটু বলার দরকার। আপনারা অনেকেই একটু অতি উৎসাহী হয়ে ডিরেক্ট কল দিয়ে দিচ্ছেন। ডিরেক্ট কল দিলে তো বাবা আমি ফোন রিসিভ করতে পারবো না। আমার তো সকালবেলা থেকেই আমার চাকরি আছে, রুগী দেখতে হয়, চেম্বার আছে। তো এইসব ক্ষেত্রে যখন আমার ফোন আসে আমার নিজেরও কাজের ব্যাঘাত হয়, আর রুগীর সামনে যদি বারবার ফোন আসতে থাকে তাহলে সেক্ষেত্রে আমার সামনে যেসব রুগীরা থাকে তারাও বিরক্ত হয়। এগুলো একটু খেয়াল রাখবেন। আপনারা যাদের যা কিছু জানার আমাকে মেসেজ করলেই হবে। আমি আমার সুবিধা মতো টাইমে আমি রিপ্লাই দিব, এবং কোন টাইমে ফোন দিলে আমার সাথে কথা বলা যাবে সেই টাইমটাও আমি বলে দিব। তো আজকে আমরা মূলত কথা বলবো বাংলাদেশের বেশিরভাগ মানুষের স্কিনে যে সমস্যাটা নিয়ে আমাদের চেম্বারে আসে সেটা হচ্ছে অ্যালার্জি। সবার মধ্যে অ্যালার্জি নিয়ে অনেক অ্যালার্জি নিয়ে অনেক ধরনের ভুল ধারণা কাজ করে। তারা অনেক বেশি প্যানিক থাকে অ্যালার্জি নিয়ে। আমরা আজকে সেগুলো ব্যাপার নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটু কৃতজ্ঞতা স্বীকার করে নিতে চাই। আজকে আমি যাদের কারণে আপনাদের কাছে সঠিক চিকিৎসাটা দিতে আপনাদের সঠিক চিকিৎসাটা দিতে পারছি, তার পেছনে আমার কিছু স্যারদের অবদান আছে, ম্যাডামের অবদান আছে। তাদের কথা আমি একটু বলতে চাই। প্রথমেই বলবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের কথা। উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডার্মাটোলজিস্ট, এবং উনি আমাদের পড়াতে এত পছন্দ করতেন, আমাদের সব কিছু একদম হাতে ধরে ধরে শিখিয়েছেন। ওনার কথা যাই বলবো তাই কম বলা হবে। আর আমার যে এই সাবজেক্টে চুজ করা, এই সাবজেক্টের আসার যে সিদ্ধান্ত, আমি এটা থার্ড ইয়ারে থাকতেই আমি স্যারকে দেখে, এবং আমাদের আরেকজন স্যার আছেন নাজমুল্লাহ সরকার সজীব স্যার, ওই দুজনকে দেখেই আমার মেনলি এই সাবজেক্টে আসার ইচ্ছেটা হয়। আরেকজন আছেন আমাদের ম্যাডাম কিসমতারা ম্যাডাম, ওনাকে আমি ট্রেনিংয়ের সময় পাই। ম্যাডামের কাছ থেকেও আল্লাহর রহমতে অনেক কিছু শিখেছি। আরেকজন স্যার আছেন আফজালুল করিম স্যার, ওনাকে আমি খুব অল্প দিনের জন্য পেয়েছি, কিন্তু স্যারও অনেক ভালো মানুষ। এই যে কয়জনের কথা বললাম ওনারা অনেক ভালো ডাক্তার, কিন্তু এর পাশাপাশি সবচেয়ে বড় কথা ওনারা অনেক ভালো মানুষ। এবং আমাকে শহীদুল্লাহ স্যার সব সময় বলতেন যে ডাক্তার তো সবাই হতে পারে, তা ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। তো আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি ভালোভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়া, তাদের শেখানো জ্ঞান থেকে, এবং তাদের যেসব অ্যাডভাইস আমরা পেয়েছি সেভাবে আপনাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। আর দুটো প্রতিষ্ঠানের ব্যাপারে একটু কথা বলতে চাই, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। একটা হচ্ছে আমার নিজ শহরের ফেনী মেডিনোভা হাসপাতাল। 2017 সাল থেকে আমি মেডিনোভা হাসপাতালে বসছি, ওনারা আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। কিন্তু ওনারা কখনোই আমাকে কোনো, সাধারণত অনেক ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালগুলোতে ডাক্তাররা বসলে যে সমস্যাটা হয়, ওখানে অথরিটি থেকে একটা প্রেশার থাকে ইনভেস্টিগেশন বা টেস্ট দেওয়ার ব্যাপারে। কিন্তু আল্লাহর রহমতে আমার ফেনী চেম্বার এবং ঢাকা রেডিকেল হাসপাতালের যে কর্তৃপক্ষ, তারা কখনোই আমাকে কোনো অপ্রয়োজনীয় টেস্ট বা কোনো কিছু দেওয়ার জন্য কোনো অনৈতিক কোনো কিছু চাওয়া পাওয়া তাদের ছিল না। তারা সবসময় আমাকে সাপোর্ট করে গেছে। তা আমি ঢাকাতে আমার এমবিবিএস পাস করার পরে কিছু চেম্বার শুরু করেছিলাম একটু টঙ্গীর দিকে বা আশুলিয়ার দিকে। ওখানে কিছু চেম্বার আমি ছেড়ে চলে এসেছি, কারণ ওনারা আমাকে বাধ্য করার চেষ্টা করেছিল অপ্রয়োজনীয় কিছু টেস্ট দেওয়ার কারণে। আচ্ছা, যাই হোক, সেসব কথা আজ আর না বলি, আমরা একটু মূল আলোচনায় যেতে চাই। এখন আমরা কথা বলবো মেইনলি আপনাদের অ্যালার্জি সমস্যাটা নিয়ে। আমাদের চেম্বারে যখন রুগীরা আসে তখন একদম ছোট বাচ্চা যে কথা বলা শিখছে মাত্র, তাকে যদি আমরা জিজ্ঞেস করি বাবা কেন আসছো, সে বলে আঙ্কেল আমার অ্যালার্জি। এরপরে একদম বৃদ্ধ যিনি আসে, জিজ্ঞেস যদি করি কেন আসছেন, অ্যালার্জি। মানে যাদের চুলকানি আছে তারা সবাই ভাবে যে অ্যালার্জিটাই হচ্ছে তাদের সমস্যা। সবাই এসে এক কথায় অ্যালার্জি বলবে, কিন্তু একটা ব্যাপার আপনাদের বুঝতে হবে, অ্যালার্জিটা হচ্ছে চুলকানির অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ। স্কিনের তো অনেক ধরনের সমস্যা আছে, আমাদের কাছে মেইনলি বেশি সমস্যা নিয়ে আসে চুলকানি নিয়ে। এবং চুলকানিটার মধ্যে চুলকানি হলেই সবাই ধরে নিয়ে যে তার অ্যালার্জি হয়েছে, এসেই আমাদেরকে বলে যে আঙ্কেল আমার অ্যালার্জি হয়েছে, বাবা আমার অ্যালার্জি হয়েছে, খুব বাজে অবস্থা। কিন্তু আমরা যখন হিস্ট্রি নেওয়া শুরু করি এবং রুগী দেখি, তখন দেখি যে আসলে অ্যালার্জি থাকে, অনেকেরই থাকে, কিন্তু ম্যাক্সিমামেরই আমরা পাই স্কিনের মধ্যে সবচেয়ে বেশি চুলকায় স্ক্যাবিস, দাউদ, সোরিয়াসিস। এছাড়া আরও কয়েকটা আছে, এগুলো অনেক কঠিন কঠিন টার্ম, আপনারা বললে বুঝতে পারবেন না। ওইসব অল্প কিছু কারণে অনেক বেশি বেশি চুলকায়। এখন তারা যে চুলকানি হলেই তারা ভাবে যে অ্যালার্জি হচ্ছে, আসলে কিন্তু তা না।
আচ্ছা, এখন অ্যালার্জি নিয়ে সবার আরেকটা ভুল ধারণা, সেটা হচ্ছে খাবারের ব্যাপারে কথা। তার অনেকেই হচ্ছে আপনারা খাবার বন্ধ করে দিতে চান, কিছু কিছু খাবার। অনেকের এসেই আমাদেরকে বলা যে স্যার আমি তো চিংড়ি মাছ, এরপরে ইলিশ মাছ, পুঁই শাক, এরপরে হচ্ছে কচুর তরকারি, এগুলা খাইতে পারি না, বা এগুলা খাবো খাবো না কিনা, বা কোনো আমাদের খাবারে কোনো বাছবিচার আছে কিনা। একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, সব মানুষের এই কয়টা খাবার আমাদের দেশের মানুষ ভেবে নেয় যে অ্যালার্জি জাতীয় খাবার বলতে কোনো খাবার এক্সিস্ট করে। অ্যালার্জি জাতীয় কোনো খাবার নেই আসলে। যার যে খাবারে অ্যালার্জি হবে তার জন্য সেটাই সমস্যা। একটা মানুষের সব মানুষের ইলিশ মাছের সমস্যা নেই, সব মানুষের চিংড়ি মাছের সমস্যা নেই, সব মানুষের কচুর তরকারিতে সমস্যা নেই, সব মানুষের পুঁই শাকের সমস্যা নেই। কিন্তু কিছু মানে আমাদের একটা ভুল ভুল ধারণা, এটা যুগের পর যুগ চলে আসছে, অ্যালার্জি জাতীয় খাবার এগুলাকে একটা গ্রুপ করে এই কয়টা খাবার কে মানে অনেকেই খেতে নিষেধ করে, আবার রুগীরাও অনেকে খেতে চায় না। এখন এখন থেকে আপনারা এটা খেয়াল রাখবেন, যার যে খাবারে অ্যালার্জি হবে তার শুধু সেই খাবারটাই বন্ধ করবেন। এটা আপনাকেই বুঝতে হবে, এটা বাইরের কেউ এসে বা কোনো ডাক্তার এসে বুঝতে পারবে না। আপনি খাবার কোনো কিছু কোনো খাবারে যদি আপনার অ্যালার্জি হয়, সেটা গ্রহণের কিছুক্ষণের পরে আপনি আপনার হাতে পায়ে র্যাশ দেখবেন, চাকা চাকা দেখবেন, এরপর চুলকানি অনেক বেড়ে যাওয়া দেখবেন, ঠোঁট ফুলে যাওয়া, চোখ ফুলে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, এই সমস্যাগুলো আপনারা দেখতে পারবেন। তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমি অমুক খাবারটা খেয়েছি, আমার এই খাবারের জন্য সমস্যা হচ্ছে। আর সবার একটাই শুধু মনে চিন্তা যে শুধু মনে হয় খাবার থেকে অ্যালার্জি হয়। অ্যালার্জির শুধু খাবার থেকে না, একটা ওষুধ থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে। যেমন আমারই এই যে চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর আছেন, উনি নাপা ট্যাবলেটটাও কিন্তু খেতে পারেন। নাপা ট্যাবলেট খেলেও ওনার অ্যালার্জির সমস্যা হয়। এরকম খাবার ওষুধ থেকে শুরু করে যে কোনো কাপড় চোপড়, যে কোনো কাপড় চোপড়ে যে কারো অ্যালার্জি হতে পারে, ধুলাবালিতে অ্যালার্জি হতে পারে, পানিতে অ্যালার্জি হতে পারে, যে কোনো পোকামাকড়ে অ্যালার্জি হতে পারে, ফুলে অ্যালার্জি হতে পারে। এরা মানে অভাব নেই, মানে পৃথিবীতে যত কিছু আছে কারো না কারো কোনো কোনো কিছুতে অ্যালার্জি, কোনো খাবারে কোনো বস্তুতে অ্যালার্জি থাকতেই পারে। এখন সেটা আপনাদেরকেই খুঁজে বের করতে হবে, আপনাদেরকে সেটা থেকে দূরে থাকতে হবে। অ্যালার্জি চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র আমরা ওষুধ দিলাম আর নিয়ম দিলে হবে না, কিন্তু যে সোর্সটা আমাকে অফ করতে হবে, যেই সোর্সের কারণে অ্যালার্জিটা হচ্ছে, সেই সোর্সটাকে থেকে খাওয়া থেকে বিরত থাকতে হবে, বা সেটা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। না হলে অ্যালার্জি চিকিৎসা করে ফলাফল পাওয়া যাবে না। আপনি যদি লোভ করে সেই ইলিশ মাছ, চিংড়ি মাছ, আপনার যেটা মনে হয় যে আপনার ইলিশ মাছে অ্যালার্জি আছে, তাহলে যদি আপনি লোভ করে আবার সেই ইলিশ মাছ খেয়ে থাকেন তাহলে সমস্যা। গরু মাংস যদি আপনি মনে করেন যে আপনার অ্যালার্জি আছে, কিন্তু যদি আপনি গরু মাংস খাওয়া ছাড়তে পারছেন না, তাহলে সমস্যা। খাবেন, একদম তো খেতে নিষেধ নেই, কিন্তু কিছু অল্প অল্প করে খাবেন, একদম খাওয়া তো দরকার না। যদি যাদের বেশি সমস্যা হয় তাদের একদমই আসলেই খাওয়া উচিত না আমি বলবো। আর কিছু নিয়মকানুন মেনে চলা দরকার অ্যালার্জির ব্যাপারে, বা যাদের একটু অ্যালার্জির ভাব থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার গোসল করার সময় খুব অল্প সময় গোসল করতে হবে। আমাদের দেশের মহিলারা সাধারণত গোসল করতে ঢুকলে কেউ 30 মিনিটের আগে বের হয় না, এবং বের হওয়ার পরে তার চুল ঠিক মতো শুকানো হয় না, চুলগুলা ভেজা চুল নিয়ে সে সব কাজ করতে থাকে। এখান থেকেও কিন্তু ঠান্ডা সমস্যা, ঠান্ডা নাকে বুকে ঠান্ডা লাগতে পারে। হ্যাঁ, এই কারণে অনেকের আবার এখান থেকে অ্যালার্জিও দেখা দেয়। আর আমাদের বাসার যে পর্দাগুলা, সে পর্দা, যে জানালার পর্দা মেইনলি আমরা দেখা গেছে যে অনেক বাসায় 5-6 মাসও এগুলা ধোয়া হয় না। তো সেই ক্ষেত্রে অ্যালার্জির মাইটসগুলা হচ্ছে আপনার এই যে পর্দা, এরপর হচ্ছে সোফার কুশন, এইসব জায়গাতে হচ্ছে অ্যালার্জি মাইটস থাকতে পারে। তো সেই জন্য প্রতি 20-25 দিন পর পর একটু এই পর্দাগুলা আর হচ্ছে আপনার এই সোফার যে কুশনগুলা, সোফার কুশন বা সোফার যে কাভারগুলো, এগুলো হচ্ছে আপনারা রোদে শুকাবেন। আর আপনারা কোনো কাপড়, সব কাপড়ে ম্যাক্সিমাম সময় আপনারা রোদে শুকানোর চেষ্টা করুন। বর্ষাকালে আলাদা কথা, কিন্তু অন্য সময় অনেকের অভ্যাস আছে যে মানে যদি জায়গা বাইরে না পায় তাহলে হচ্ছে গ্যাসের চুলার উপরে অন্য যে কোনো চুলার উপরে শুকানোর চেষ্টা করে। কিন্তু এইসব ক্ষেত্রে অ্যালার্জির মাইটস বলেন বা অন্যান্য যেসব ছোঁয়াচে চুলকানি ওষুধ জীবাণু কিন্তু যায় না, জীবাণুগুলা বা মাইটসগুলা থেকেই যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর সাবান ইউজ করার সময় সাবানটা আপনারা ডিরেক্ট গায়ে ঘষবেন না, আপনারা আগে কোনো পাতলা কাপড়ে অথবা হাতের মধ্যে ফেনা করে তারপরে হচ্ছে সাবানটা ব্যবহার করবেন। এছাড়া আরও কিছু নিয়মকানুন মেনে চলতে পারেন। যেমন আপনারা যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা বাইরে গেলে বা ঘরের মধ্যে যখন ঝুলটুল যারা হয় বা ঝাড়ু দেওয়া হয় তখন একটু নাকে মুখে কাপড় দেওয়া বা মাস্ক পরতে হবে। যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা বাইরে গেলে তো অবশ্যই মাস্ক পরবে। আর যেসব কাপড়ে, যেমন সিনথেটিক কাপড়ে কারো হয়, কারো উলের কাপড়ে হয়, তো সেসব কাপড় থেকে বিরত থাকতে হবে। আর অনেকের হচ্ছে চুলের কলপ থেকেও কিন্তু, যারা চুলের কলপ ব্যবহার করেন তারা কিন্তু ভালো ব্র্যান্ডের চুলের কলপ ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ চুলের কলপ থেকে আমরা অনেক পেশেন্ট পাই চুলের কলপ লাগানোর পরপরই একদম হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বা অ্যালার্জিক রিয়াকশন হয়ে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর আপনারা সবাই
নামাজ পড়ার চেষ্টা করবেন। আমরা তো উসিলা মাত্র, ওষুধও উসিলা। আপনারা আপনাদের ভালোর জন্য আপনাদেরই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আমরা যারা মুসলিম আছি আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আমি আমার পেশেন্ট যারা খুব বেশি ঝামেলার মধ্যে থাকে, স্কিনে তো কয়েকটা রোগ খুবই ঝামেলার আছে, স্টিফেন জনসন সিনড্রোম আছে, এরপরে হচ্ছে সোরিয়াসিস আছে, আরও কিছু খারাপ রোগ আছে যাদের অনেকদিন ধরে ভালো হচ্ছে না বা একটু সমস্যার মধ্যে আছে, তাদেরকে আমি তাহাজ্জুদ পড়ার জন্য বলি। তাহাজ্জুদের সময় আল্লাহ দোয়াটা বেশি কবুল করেন। যাদের বেশি সমস্যা বা যারা লাইফে অন্যান্য বেশি কোনো প্রবলেমের মধ্যে আছেন তারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন। আমরা শুধুমাত্র আমরা ডাক্তাররা কখনোই, আল্লাহ যদি না চান, আমরা ডাক্তাররা শত চেষ্টা করেও, আপনারা শত চেষ্টা করেও আমরা কোনো দিনই রোগীকে সুস্থ করতে পারবো না যদি আল্লাহর রহমত আমাদের হাতে যদি আপনাদেরকে ভালো না করে দেন আমাদের উসিলা, আমাদের মাধ্যমে। অবশ্যই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যেসব নিয়ম আমাদের আছে, আমাদের ধর্মে আছে, আপনারা সেগুলা পালন করুন। 5 ওয়াক্ত নামাজ কলমা পড়ুন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে শেফা চান, একমাত্র আল্লাহই শেফা প্রদান করতে পারে। আর আমার চেম্বারে যে বিনা ভিজিটে চিকিৎসার ব্যাপারটা সেটা তো চলমান আছে। গত রোজা থেকে আমার সব চেম্বারে এই সার্ভিসটা চালু আছে। সেটা হচ্ছে যে কোনো জায়গায় বা আমার ঢাকার চেম্বারে, আমার ফেনীর চেম্বারে, সব জায়গাতেই আপনার গরিব পরিবারের এতিম বাচ্চা, গরিব পরিবারের প্রতিবন্ধী বাচ্চা এবং অসহায় বিধবা মহিলা যা তাদের আমার চেম্বারে ভিজিট সবসময় বিনামূল্যে আমার চেম্বারে চিকিৎসা করা হবে। এছাড়া আমার আরও কিছু সারা জীবন ফ্রি করে দেয় এরকম রোগী আছে, এটা আমার আরও আগে থেকে চালু করা আছে। ওনাদেরটা তো আছেই। আমি চেষ্টা করবো যে গরিব মানুষ যারা আছে বা যাদের অসচ্ছল তাদেরকে কম ভিজিটে তাদেরকে আমি কম ভিজিটে অলরেডি দেখি। যাদের সমস্যা আছে তাদের অবশ্যই আমি কম ভিজিটে দেখি। তাদের ক্ষেত্রে আমার ভিজিটের কোনো ইয়ে থাকে না, বা তারা যা অ্যাফোর্ড করতে পারবে তাই দিবে। আর আমি অনলাইন বিদেশ থেকে যেসব মানুষ ফোন দিয়েছেন, চিকিৎসা নিয়েছেন, তাদের কারণে আমি একটা আইডিয়াও পেয়েছি যে অনলাইন চিকিৎসা প্রবাসী ভাইদের জন্য, যে প্রবাসী ভাইরা আমার যারা থাকেন দেশের বাইরে, তারা ওইখানে যাদের কোম্পানির আন্ডারে যান না, তাদের আসলে চিকিৎসা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। ডাক্তার দেখাতে পারলেও দেখানো যায় না, ডাক্তার দেখাতে পারলেও তো খরচ অনেক বেশি। তো আপনারা সেক্ষেত্রে চাইলে আমার ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। যারা অনেকেই এই কাজটা করে, আমার কাছ থেকে চিকিৎসা হোয়াটসঅ্যাপে বা ইমোতে নিয়ে তারপরে হচ্ছে তারা তাদের আত্মীয় স্বজন তো সবসময় যাওয়া আসার মধ্যে থাকে, তাদের দিয়ে হচ্ছে আপনার চিকিৎসা নিয়ে তাদের মাধ্যমে হচ্ছে ওষুধপত্র নিয়ে তারা সেগুলা ব্যবহার করে এবং আল্লাহর রহমতে অনেকেই ভালো আছেন। এছাড়া আমার ফেনী চেম্বারে যারা আসতে পারবেন না বা ঢাকা চেম্বারে যারা আসতে পারবেন না, তারা যে কেউই অনলাইনে চিকিৎসা নিতে পারবেন। সেই ক্ষেত্রে ভিজিট আপনারা চাইলে আগেও দিতে পারেন, ভিজিট পরেও দিতে পারেন। এক্ষেত্রে আমার একটু বাজে অভিজ্ঞতা আছে। আগে আমি যখন ভিজিট পরে নেওয়ার ব্যবস্থা ছিল, তখন হচ্ছে অনেকেই হচ্ছে চিকিৎসা নেওয়ার পরে উদাও হয়ে গেছে ভিজিট না দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আগেই ভিজিট নিয়ে মনে হয় চিকিৎসা দেওয়াটা ভালো হয়, কারণ আমাদের দেশের কিছু মানুষের জন্য আসলে আমার এই খুব বাজে এক্সপিরিয়েন্সটা হয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আপনারা সবাই ভালো থাকবেন, নামাজ পড়বেন নিয়মিত, সুস্থ হেলদি খাবার খাবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটি লাইক শেয়ার করবেন যত পারেন, যাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিচিত আছে তাদের সবাই যাতে উপকৃত হতে পারে। এবং অ্যালার্জি নিয়ে তাদের যে সবার যে একটা ভুল ধারণা, অ্যালার্জির খাবার নিয়ে একটা ভুল ধারণা, অ্যালার্জির চিকিৎসা নিয়ে একটা ভুল ধারণা, এই ভুল ধারণাগুলো যাতে সবার ভেঙে যায়, এই জন্য ভিডিওটি যত বেশি পারেন আপনাদের যারা পরিচিত আছে তাদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।